অ্যাস্ট্রো দিশা। লগ্নফলের বিচারে মীন হলো দ্বাদশ স্থানে অবস্থান করে, মীন রাশি, কিন্তু আমরা বিচার করব মীনকে লগ্ন হিসেবে। তো দ্বাদশে থাকলেও সবসময় তাকে শেষ জন হিসেবে ট্রিট করাটা আমার মনে হয় ঠিক না। কারণ কি, যারা মীন লগ্নের জাতক বা জাতিকা তাদেরও ইচ্ছে করে যে আমি কখনো ফার্স্টে আছি বা মাঝখানে আছি, সবসময় আমাকে লাস্টে ট্রিট কেন করা হয়। তো সেই সুবাদে আজকে আমরা মীন লগ্ন যাদের, অর্থাৎ যাদের মীন লগ্ন, রাশি নয় কিন্তু, যাদের মীন লগ্ন তাদের 2025 শুরুটা কেমন যাবে সেই সম্পর্কে আমরা আলোকপাত করব। আপনারা যাদের মীন লগ্ন তারা 2025 কেমন যাবে জানতে গেলে দু তিনটে জিনিস আগে বলে নি, এর আগেও বলেছি তবুও। প্রথমত আপনাদের নাতাল চার্ট বা জন্ম কুষ্টি বা ঠিকুজিতে দেখে নিন আপনাদের বর্তমানে কোন দশা চলছে, অর্থাৎ মহাদশা, কোন মহাদশা চলছে এবং কোন অন্তর্দশা চলছে। এই দশা অনুসারে আপনি কিন্তু ফল পাবেন। কারণ কি, আমি বারবার বলি যে দশাপতি ইজ দ্য প্রাইম মিনিস্টার ইন আওয়ার লাইফ, অর্থাৎ দশাপতি যে রেজাল্ট ক্যারি করছে জন্মের সময় থেকে, তিনি তার সেই মহাদশা শুরু হলে সেই ঘরগুলোর ফল তিনি প্রদান করবেন, সেই অঙ্গীকার তিনি জন্মের সময়েই রেখেছেন। তো সেই সুবাদে আমরা দেখব যে তার সেই অঙ্গীকার যা যা ছিল, আপনার সাপোজ নাতাল চার্ট যেটা বা জন্মকুষ্ঠিতে, সেখানে আপনাকে যে কোনো দশা, রবির দশা হতে পারে, মঙ্গলের দশা হতে পারে, শনির দশা হতে পারে, প্রত্যেকটি দশা 6টা বা 8টা বা 3টে বা 4টে ঘরকে সিগনিফাই করে। অর্থাৎ দশাপতি যেখানে অবস্থান করেন তিনি নিজের একটা বা দুটো ঘরের ওনারশিপ থাকে। তারপর ধরা যাক শনি নিজের ওনারশিপে রয়েছে দুটো ঘর, কুম্ভ এবং মকর, এবং তিনি যেখানে অবস্থান করছেন এইগুলো লগ্নের সাপেক্ষে আপনাকে ধরতে হবে 1 থেকে 12 সংখ্যা দিয়ে। যেমন আজকে মীন লগ্নের বিচার যদি করি, মীন লগ্নের বিচারে আমরা শনিকে কোথায় পাচ্ছি? শনিকে পাচ্ছি দ্বাদশ এবং একাদশ স্থানে, এবং শনি বর্তমানে অবস্থান করছেন সেই দ্বাদশ স্থানে, মীন লগ্নের সাপেক্ষে বলছি কিন্তু, ঠিক আছে। আবার মীন যদি যে নক্ষত্রে অবস্থান করছেন, বৃহস্পতির নক্ষত্রে, বৃহস্পতি কোন কোন ঘরে অবস্থান করছেন সেইভাবে 6টা ঘর বা 7টা ঘর। রাহু কেতুর ক্ষেত্রে 7, 8, 10টা ঘরও পর্যন্ত বা 12টা ঘরও সিগনিফিকেশনে চলে আসতে পারে। কারণ কি, রাহু কেতুর যে সিগনিফিকেশন সিস্টেম সেটা হলো রাহু বা কেতু যেখানে অবস্থান করেন সেখানে যারা যারা অ্যাসপেক্ট দেয় বা দৃষ্টি দেয় তাদের উপর, তাদের ফল দেবে। যে ঘরে বসে থাকে তাদের ফল দেয়, যে নক্ষত্রে বসে থাকে তাদের ফল দেয়, যারা কনজাংশনে থাকে তাদের ফল দেয়। সুতরাং সেই হিসেবে কখনো কখনো রাহু বা কেতু 12টা ঘরেরই ফল ক্যারি করে থাকে। তো আমরা যার যে দশা চলছে, অর্থাৎ মীন লগ্নের যেসব জাতক জাতিকারা দেখছেন তাদের যার যে মহাদশা বা অন্তর্দশা চলছে, সেই মহাদশা বা অন্তর্দশা অনুসারে গোচর একটা ফল দিয়ে থাকে। যাদের গোচরের ফল জানার ইচ্ছে আছে তারা আপনাদের দশা অনুসারে মিলিয়ে নিন। যার যে দশা চলছে সেই দশা অনুসারে আমি এক এক করে প্রত্যেকটি দশা অনুসারে বা মহাদশা অনুসারে ডিসকাস করব। আপনারা সেই মতো দেখুন, আশা করি আপনাদের কোনো উপকারে লাগবে। শুরু করি তাহলে। নমস্কার, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন অ্যাস্ট্রো দিশা। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করি। আজকে আমরা মীন লগ্ন সম্পর্কে আলোচনা করব। মীন লগ্নের ক্ষেত্রে প্রথমে আমি শুরু করব সবচেয়ে লম্বা দশা যেগুলো থাকে সেগুলো। প্রথমেই শনি দিয়ে শুরু করি, কারণ কি শনি এক একটি ঘরে 2.5 বছর ধরে অবস্থান করেন। এবারে যাদের শনির মহাদশা চলছে এখন, অর্থাৎ মীন লগ্ন শনির মহাদশা চলছে, একটু আগেই ডিসকাস করেছি, রিপিট করছি তবুও। যেহেতু মীন লগ্নের ক্ষেত্রে শনি বর্তমান গোচরে অবস্থান করছেন যে জায়গাগুলোতে এবং যে সিগনিফিকেশন গুলো, যে যে ঘরগুলো তিনি ফল দেবেন সেগুলো হলো 1, 3, 10, 11, 12। 1, 3, 10, 11 এবং 12। তো 1, 3, 10, 11, 12, তাহলে কি ফল আসবে? এই ঘরগুলোর ফল, এইগুলোর কম্বিনেশন থেকে যে ফলগুলো আমরা পেতে পারি সেগুলো: 1 হলো নিজের ব্যক্তিত্বের উন্মেষ ঘটবে, অর্থাৎ সেলফ কনফিডেন্ট বাড়বে। 3, কারেজ বৃদ্ধি পাবে।
10 স্ট্যাটাস বৃদ্ধি হবে, একাদশ ফুলফিল অফ ডিজায়ারমেন্ট ডিজায়ার এই সময় আপনাদের পূরণ হবে, দ্বাদশ আছে অর্থাৎ এই সময় আপনাদের কিছু ব্যয়ভাবেও বৃদ্ধি ঘটবে। এগুলো হলো এক একটি আলাদা আলাদা ঘরের ফল বললাম, কিন্তু যদি কম্বিনেশন দেখি 10-12 যারা মীন লগ্নে এখন অবস্থান করছেন এবং শনির মহাদশার মধ্যে জীবন যাচ্ছে, তাদের একাধিক ইনকামের যোগ এই সময় স্পষ্ট। কারণ কি 10 এবং 12 দুটি ঘরের সিগনিফিকেশন এখানে হাজির হচ্ছে, অর্থাৎ দুদিক দিয়ে বা একাধিক উপায়ে পয়সা উপার্জন এই সময় অসম্ভব কিছু নয়। এবং একাদশ থাকার জন্য আপনাদের সমস্ত ক্ষেত্রে আশানুরূপ ফল আপনারা অবশ্যই পাবেন। সমাজে স্ট্যাটাস বৃদ্ধি হবে, 3-10 আছে অর্থাৎ স্ট্যাটাস বৃদ্ধি হবে, তবে কিছু কিছু ক্ষেত্রে আনওয়ান্টেড অর্থাৎ যেটা আশা করেননি সেই ধরনের কিছু কিছু ত্রুটিজনক অবস্থা বা অস্বস্তিকর অবস্থার জন্য খানিকটা সম্মানহানির যোগও আছে, যেহেতু 12 এখানে উপস্থিত রয়েছে। ব্যয়ের দিকে একটু সাবধান হওয়া আপনাদের এই মুহূর্তে খুব জরুরি। কারণ কি আপনাদের শনি বৃহস্পতির নক্ষত্রে আছে এবং যেদিন পয়লা জানুয়ারি 2025 শুরু হচ্ছে, সেদিন বৃহস্পতির নক্ষত্রে শনি যাচ্ছে। তো আপাতত আপনাদের এই সময়টা দীর্ঘদিন থাকবে, কারণ কি শনি তো খুব স্লো মুভিং প্ল্যানেট, ফলে এটা অনেকদিন থাকবে। কিন্তু ভালো জিনিস যেটা, সেটা হলো এই সময় আপনার স্ট্যাটাস বৃদ্ধি পাবে, ইনকাম বৃদ্ধি পাবে, কিন্তু ধরে রাখা একটু চাপ হবে, যেহেতু 2কে নেগেট করছে এবং 4র্থকে নেগেট করছে, অর্থাৎ স্থায়ী সম্পদ এবং অস্থায়ী সম্পদ দুটোর ক্ষেত্রেই বৃদ্ধি হওয়ার সম্ভাবনা খুব একটা নেই বললেই চলে। বাকি মোটের উপর এই সময়টা ভালো সময় যাবে আপনাদের। কিন্তু আপনাদের একটা রিকোয়েস্ট করবো, আপনারা নাতাল চার্টে দেখে নেবেন, যাদের শনি এই ধরনের ভালো ফল দেবে বলছে, তাদের কিন্তু খুব ভালো যাবে। একটা কথা এখানে বলে রাখি, মীন লগ্ন অনেকেই রাশির ক্ষেত্রে দেখবেন বলে থাকে যে 7.5, এক্ষেত্রে 7.5 মানে কি, অর্থাৎ শনি যেখানে থাকবেন সেটা 2.5 বছর, তার আগের রাশি 2.5 বছর, তার পরের রাশি 2.5 বছর ধরেন। আমরা মানি না, আর আপনাদেরও মানতে অনুরোধ করব যে মানবেন না। তার কারণ কি, কোনো প্রভাব নেই, শনির 7.5 কোনো প্রভাব নেই। জ্যোতিষীদের কিছু কিছু জিনিস আছে যেগুলো ইনকাম করার জন্য সহজ পন্থা। কারণ কি আমরা জানি জ্যোতিষিক উপায় ভাগ্য কেউ কারো পাল্টাতে পারে না। যদি ভাগ্য পাল্টানো যেত, বিশ্বাস করুন আমি আগে নিজেরটা পাল্টাবো, আর আমার জায়গায় আপনি থাকলে বা আপনারা থাকলে আপনারাও তাই করতেন, যে ভাগ্য নিজেরটা পাল্টে। ভাগ্য পাল্টানো যায় না। যদি ভাগ্য পাল্টানো যেত, তাহলে যেসব জ্যোতিষীরা প্রচুর পাথর দিচ্ছে, অমুক দিচ্ছে, মন্ত্র তন্ত্র যন্ত্র কালার অমুক তমুক থেরাপি করে যাচ্ছে, তারা এখানে বসে রয়েছিলেন। তারা কি সমাজের উপকারার্থে ব্রত নিয়েছেন? নিশ্চয়ই না। প্রত্যেকে ধান্দা করার জন্য এইসব জিনিসগুলো 7.5 ভৌমদোষ, এর আগেও আমি ডিসকাস করেছি যে ভৌমদোষের কোনো এফেক্ট নেই। ডেস্টিনি ফিক্স, আপনার যার সাথে বিয়ে হওয়ার কথা তার সাথেই হবে। যাকে ওটা আজকের পার্ট নয়, ওটা ডিসকাস করেছি, আবার লম্বা ডিসকাস পরে করব, এখন না। আপনাদের ক্ষেত্রে যেটা বলবো, শনির 7.5 কোনো প্রভাব আপনাদের মধ্যে পড়বে না। যাদের শনির 7.5 শনি এখন আপনাদের শনির 7.5 চলছে, হিসেব মতো চলছে, এরপর মিনে ঢুকবে, একদম ঘোর 7.5 পড়বে। টেনশন নেওয়ার কোনো কারণ নেই। 2025 আপনাদের ভালো যাবে। যাদের শনির দশা চলছে, যাদের নাতাল চাটে খারাপ থাকবে, তারাই শুধু একটু সাবধানে পা ফেলবেন। যারা ভালো অবস্থানে রয়েছেন নাতাল চাটে, তাদের শনির 7.5 কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। কিন্তু লগ্ন হিসেবে আপনারা দেখবেন, লগ্ন হিসেবে কাউন্ট করবেন, কোনো টেনশন নেই, ভালো থাকবেন। আসছি পরের মহাদশাতে। আপনাদের মহাদশা সম্পর্কে বললাম, এবারে আসি অন্য একটি মহাদশাতে। বৃহস্পতি, শনি শেষ করলাম, এবারে বৃহস্পতি যাদের মহাদশাতে অবস্থান করছেন, অর্থাৎ যে সমস্ত জাতক বা জাতিকা বৃহস্পতির মহাদশা বা অন্তর্দশার মধ্যে এখন দিন কাটাচ্ছেন, তাদের জন্য শুনবেন ভালো করে। বৃহস্পতি চন্দ্রের নক্ষত্রে অবস্থান করছেন। চন্দ্রের নক্ষত্রে অবস্থান করে যে যে সিগনিফিকেশন গুলো আসছে, 1, 3, 10, 5 এবং 11, অর্থাৎ এই 5টি ঘরের রেজাল্ট কিন্তু এখন গোচর আপনাকে পারমিট করছে, 1, 3, 10, 5 এবং 11। তাহলে আপনাদের কি কি পাওয়া গেল? 3, 10 কারেজের বৃদ্ধি ঘটবে। 5, 11 অর্থাৎ সাংসারিক জীবনে আপনারা খুব এখন ভালো অবস্থাতেই থাকবেন। পঞ্চম এবং একাদশ অর্থাৎ একে অন্যকে নজর করা,
বা ডিজায়ার ফুলফিলমেন্ট। যারা ব্যবসা বা চাকরির ক্ষেত্রে আছেন তাদেরও এই সময়টা খুব ভালো যাবে, কারণ পঞ্চম একাদশ থাকার জন্য খুব সুখে শান্তিতেই দিন অতিবাহিত হবে। দশম 11 অর্থাৎ স্ট্যাটাসের গেন হবে, এবং সেই সঙ্গে যেহেতু 10-11 এবং 3 আছে অর্থাৎ কর্মক্ষেত্রে প্রমোশনের সম্ভাবনা প্রবল, এবং পঞ্চম থাকার জন্য আপনি অন্যের সহায়তা করবেন, এবং যদি কোনো রোগ শরীরে থাকে এই সময় আপনাদের সেই রোগ ক্লিয়ার হওয়ার বা কিওর হওয়ার চান্স কিন্তু প্রবল। বাকি আপনারা নাতাল চার্টে একটু দেখে নেবেন আপনাদের বৃহস্পতির দশা কি ফল দেবে বলেছে, কারণ কি ওটা পাল্টানো আমাদের কারোর হাতে নেই। আমি শুধু বলছি গোচর দেখে, আর এই গোচরের ফল যদি আপনি ঠিক মতো দেখেন তাহলে এই গোচর কিন্তু আপনাকে সেই ফলগুলো দেবে গোচরে যখন প্ল্যানেটটা যেভাবে অবস্থান করছে। অর্থাৎ আমি যেটা বললাম যে 1, 3, 10, 5, 11। কিন্তু এখানে একটা কথা বলবো, বৃহস্পতি বক্রী অবস্থায় আছে। বৃহস্পতি ডাইরেক্ট হলে এই ফলগুলো অনেক বেশি বা ভালোভাবে পাবেন। যেহেতু বক্রী আছে, আমি যে ফলগুলো আপনাকে বললাম সেই ফলগুলো হয়তো পেতে পেতে পাচ্ছেন না, ডিজায়ার ফুলফিল হচ্ছে কিন্তু ঠিক আপনি যেভাবে ডিজায়ার ফুলফিলমেন্ট চাইছিলেন সেভাবে হচ্ছে না। এগুলো হওয়ার কারণ কিছু অল্প বিস্তর টেনশন বৃদ্ধি পাবে ডিউ টু রেট্রোগ্রেশন অফ জুপিটার। অর্থাৎ জুপিটার যদি বক্রী না হতেন তাহলে এই সমস্ত রেজাল্ট অ্যাকুরেসি থাকতো, কিন্তু যেহেতু বৃহস্পতি বক্রী সুতরাং একটু অপেক্ষা করতে হবে। বৃহস্পতি ডাইরেক্ট হলে এই ফলগুলো খুবই ভালোভাবে পাবেন। অর্থের ক্ষেত্রে আমি বলবো অর্থ বা সম্পদের ক্ষেত্রে একটু সাবধান হবেন, কারণ এই সময় ব্যয়ের ভাবটা একটু বাড়বে, এবং অর্থ বা সম্পদে কোনো পজিশনাল ডেভেলপমেন্ট এই মুহূর্তে পাচ্ছি না। আসি পরের মহাদশা বা অন্তর্দশাতে। রাহু, যাদের রাহুর মহাদশা বা অন্তর্দশা চলছে এবারে তাদের জন্য বলি। রাহু ছায়া গ্রহ, যার কোনো নিজস্ব ফিজিক্যাল বডি নেই, আর ফিজিক্যাল বডি না থাকার জন্য রাহু কিন্তু প্রচন্ড পাওয়ারফুল। কিন্তু কারণ কি, রাহু অনেকগুলো প্ল্যানেটের ফল একসাথে ক্যারি করতে পারে, কেতুও। রাহু কি কি ফল দেবে? রাহু যে এখানে শনির নক্ষত্রে অবস্থান করছেন রাহু, এবং জুপিটারের ফলও রাহু দেবে। কারণ কি, জুপিটারের ঘরে রাহু অবস্থান করছে। তো সবগুলো মিলিয়ে যে ফলটা পাওয়া যাবে সেটা হলো 1, 3, 5, 10, 11, 12 এবং 7। 7 এখানে 7, 7, 11 অর্থাৎ বৈবাহিক যোগাযোগ এই সময় যাদের বিবাহযোগ্য বয়স হয়েছে বা বিবাহযোগ্য সময় এসছে, বিয়ের ব্যাপারে ভাবছেন, তাদের এই সময়টা খুবই ভালো। কারণ রাহু যোগাযোগকারী প্ল্যানেট, সে সপ্তম এবং একাদশের সাথে যুক্ত থাকার জন্য খুবই ভালো। দ্বাদশ ভাবের সাথে যুক্ত থাকার জন্য বেড প্লেজার বা সেই জায়গাগুলোকেও ইন্ডিকেট করছে। তবে সময়টা খুবই ভালো যাচ্ছে যাদের রাহুর মহাদশা বা অন্তর্দশা চলছে। কারণ কি, 10, 11 অর্থাৎ আপনার প্রফেশনাল ডেভেলপমেন্ট এই সময় হবে। তৃতীয় ভাব থাকার জন্য আপনার স্ট্যাটাস অর্থাৎ 3, 10 এবং 11 থাকার জন্য আপনি স্ট্যাটাসগতভাবে উন্নত হবে। যারা ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রেও আপনারা আশানুরূপ ফল পাবেন। নতুন করে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনাদের এই সময়টা ভালো, আর আপনারা করবেন, এবং এই ইনভেস্টমেন্টের ফলে আপনি গেন কিন্তু পাবেন। তাছাড়া যেটা থাকছে যে 5, 11 অর্থাৎ সাংসারিক সুখ স্বাচ্ছন্দ্য এই সময় বজায় থাকবে, সেক্ষেত্রে কোনো অসুবিধা থাকবে না। একে অন্যকে খেয়াল রাখবেন, এবং নিরোগ শরীর অর্থাৎ খুব একটা মারাত্মক কিছু রোগনার মধ্যে ভোগার সময় এটা নয়। ট্রানজিট আপনাদেরকে যেটা দিয়েছে খুবই ভালো, খুবই ভালো সব দিক দিয়ে। শুধু সেটা হলো আর অর্থ ইনক্রিজ করবে না এই সময়, ইনভেস্টমেন্ট বাড়বে, যা আসবে ইনভেস্টমেন্ট হয়ে যাবে, রিইনভেস্টমেন্ট হয়ে যাবে, কিন্তু আর্থিক যে ইনক্রিজমেন্ট সেটা চোখে পড়বে না। কিন্তু সেটা কিন্তু আলটিমেটলি ডিজায়ার ফুলফিল হওয়ার মতো একটা সিচুয়েশন আপনারা এখন ফিল করবেন। যাদের কেতু অর্থাৎ কেতু যাদের মহাদশা চলছে, মীন লগ্ন, মীন লগ্নের সাপেক্ষে কেতু, কেতু এখানে কি ফল দেবে? কেতু নিজে কন্যা রাশিতে অবস্থান করছেন রবির নক্ষত্রে, অর্থাৎ রবির ফল দেবেন, কন্যা রাশির ফল দেবেন। সপ্তমে রাহু বসে রয়েছে, বৃহস্পতির ফল ক্যারি করবে, এবং রাহু সপ্তমে বসে থাকার জন্য সপ্তম দৃষ্টিতে সে ফল পাবেন। সব মিলিয়ে কেতুর ফল কিন্তু অনেক বেশি। কতগুলো ঘর? 7, 1, 4, 9, 3, 10, 6 অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7খানা ঘর। 7খানা ঘরের ফল কিন্তু কেতু দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ। তো কেতু এখানে কি ফল দেবে? আমরা যে কম্বিনেশন গুলো পাচ্ছি 3, 6, 3, 6, 10, কর্মক্ষেত্রে পরিশ্রমের বৃদ্ধি ঘটবে এবং প্রফিটেরও বৃদ্ধি ঘটবে, অর্থাৎ ইনকামও, উপার্জন এবং স্ট্যাটাসেরও বৃদ্ধি ঘটবে। 3, 9
3-9 অর্থাৎ কর্ম পরিবর্তনেরও একটা যোগ আছে, বা কর্মের স্থান পরিবর্তন, কর্ম পরিবর্তন নাও হতে পারে কিন্তু কর্মের স্থান পরিবর্তনের একটা যোগ আছে। এমনকি গৃহ পরিবর্তনেরও একটা যোগ আছে, যেহেতু চতুর্থ ভাবের সাথে যুক্ত রয়েছে এবং তৃতীয় ভাবের সাথে যুক্ত রয়েছে। যারা বিদ্যার্থী অর্থাৎ যারা পড়াশোনার মধ্যে এখন রয়েছেন, তারা অমনোযোগিতা এই সময় লক্ষ্য করবেন, এবং অমনোযোগিতার জন্য আশানুরূপ ফল এই সময় আপনারা আশা না করাই ভালো। তবে খুব খারাপ হবে সেটা বলছি না, কিন্তু আশানুরূপ ফল হবে না। তাছাড়া যেটা রয়েছে, সপ্তম এবং এক থাকার জন্য একে অন্যের উপর, যারা বিবাহিত জীবন লিড করছেন তারা একে অন্যের উপর নির্ভরশীল হবেন, ফলে সংসার ভালোই থাকবে। কিন্তু চতুর্থ এবং দশম ভাব যুক্ত থাকার জন্য আপনাদের মধ্যে অশান্তিও বৃদ্ধি পাবে। অর্থাৎ এমন কিছু কিছু সময় আসবে যখন একে অন্যকে সহ্য করতে পারবেন, ফলে একই ছাদের তলায় থাকবেন কিন্তু কেউ কারোর সাথে সম্পর্ক থাকবে না। এই ধরনের সিচুয়েশন আপনাদের ঘটা অস্বাভাবিক নয়। স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখবেন, যাদের কেতুর দশা, মহাদশা বা অন্তর্দশা চলছে, মীন লগ্নের জাতকদের বলছি, স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখবেন। যেহেতু 1 এবং 6-এর সাথে যুক্ত রয়েছে, পঞ্চম এখানে অনুপস্থিত, সুতরাং স্বাস্থ্যের দিকে আপনারা একটু নজর রাখবেন। এই সময় শরীরটা একটু খারাপ খারাপ করতে পারে, এবং বিদেশ ভ্রমণ বা দূরবর্তী কোনো ভ্রমণ স্থানে আপনারা যেতে পারেন, সেটা ট্রিটমেন্টের ক্ষেত্রে হোক বা এমনি প্রবোধ ভ্রমণও হতে পারে। তো যাই হোক, বা প্রফেশনাল ক্যারিয়ারের জন্য আপনারা দূরে কোথাও যেতে পারেন। এই হলো মোটামুটি কেতু। তবে একটা কথা বলে রাখি, নাতাল চার্টে আপনাদের মহাদশা বা অন্তর্দশা কেতু নাতাল চার্টে যে পজিশন হোল্ড করছে, অর্থাৎ সেখানে যদি ভালো ফল দেবে বলে থাকে, তাহলে সেটা অবশ্যই পাবেন, খারাপ ফল দিলে সেটাও অবশ্যই পাবেন। গোচর শুধুমাত্র ইঙ্গিত করা যে এই সময়ে কেতু যে পজিশনে আছে, তাতে যারা এর দশা হোল্ড করছে তারা কোন কোন ফলগুলো পাবেন। যদি আপনাদের এই ধরনের ফল কেতু দেবে বলে থাকে, তাহলে সেই ফলকে বৃদ্ধি করবে, আর যদি এই ধরনের উল্টো ফল দেবে বলে থাকে, তাহলে সেই ফলগুলোকে ততটা দিতে দেবে না। এটাই হলো বড় কথা। 4টি বড় প্ল্যানেটের পরে বাকি যে 5খানা প্ল্যানেট থাকে, এরা আমাদের সৌরজগতে সূর্যের ঠিক কাছাকাছি অবস্থানে দেয়, ফলে এরা খুব ফাস্ট মুভিং প্ল্যানেট। বুধ সবচেয়ে ফাস্ট, রবি ফাস্ট, চন্দ্র আরো বেশি ফাস্ট, কারণ চন্দ্র প্রতিদিন একটি করে নক্ষত্র পরিবর্তন করে, এবং সেই সঙ্গে মঙ্গল এবং শুক্রও সেই একই, খুব একটা বেশি দিন যায় না, 1 মাস 1.5 মাস 2 মাস এর মধ্যেই সবগুলো ঘুরতে থাকে। তো ফলে কি, আমি যে প্রেডিকশনটা করব আজকে, সমস্ত দশা অনুসারে প্রেডিকশন করবো বলেছি। সুতরাং বহু মীন লগ্নের জাতক আছেন যাদের এখন এই সমস্ত প্ল্যানেটের দশা চলছে। কেউ রবির দশায় আছেন, কেউ চন্দ্রের দশায় আছেন, কেউ মঙ্গলের দশায়, কেউ বুধের দশায়, কেউ শুক্রের দশায় অবস্থান করছে। তো তাদেরও তো জানার ইচ্ছে থাকে যে তাদের ভাগ্য কেমন। দেখবেন অধিকাংশ ক্ষেত্রে, বা সর্বক্ষেত্রে বললেও খুব একটা ভুল বলবো না, সবাই বলে দেয় যে এই লগ্নের, বা লগ্ন তো খুব কম জনই বলে, রাশি, ঠিক আছে, গল্প ছাড়া কিছু না। কিছু কিছু প্রেডিকশন এরকম থাকে, আপনাকে যে কেউ বললে আপনি বললেন হ্যাঁ এটা ঠিক, আমার কাছে অনেকটা মিলেছে। না, ওটা জ্যোতিষ নয়। জ্যোতিষ হলো সঠিকটাকে জানা এবং সঠিক রাস্তায় গিয়ে নিজেকে অ্যাসেস করা যে হ্যাঁ এটা হচ্ছে বা এটা হচ্ছে না। তো যাই হোক, যাদের এই লগ্নগুলো চলে তারা কিন্তু কিছুই ফোকাস পায় না, কারণ কি, বড় বড় গুলো কিছু কিছু বলে দেওয়া হলো, এবং দশা অনুসারে যে বলা কেউ বলে না। আপনার গোচর তখনই দেখবেন, গোচরে আপনার 7.5 কি 8.5 চলছে দেখার দরকার নেই, দেখতে হবে আপনার কি শনির দশা চলছে। কারণ কি, 7.5 যেটা হয় সেটা শনির দশাকে শনিকে নিয়েই হয়। তো আমার যদি শনির দশাই না চলে, তাহলে দশাপতি যদি শনি না হয়, তাহলে আমি তো রেজাল্ট তার পাবো না। সুতরাং সে 7.5 বসুক বা 9.5 বসুক, এই জিনিসগুলো কিন্তু কেউ বলবে না চট করে। কারণ কি, অনেকে আমি জানি জানে না, আর অনেকে জানে বলে না, হতেই পারে। তো এই 7.5 আপনাদের চলছে, ভয়ের কিছু কারণ নেই। যাদের শনির দশা চলছে তাদেরও ভয় পেতে হবে না, যাদের না চলছে তাদেরও ভয় পেতে হবে। কারণ 7.5 ব্যাপারটা গল্পের কথা, ভয় দেখে কিছু ইনকাম করার কথা, এছাড়া আর কিচ্ছু না। তো 7.5 উড়িয়ে দিন। এখন যেটা বলছি সেটা শুনুন। প্রথম বলি রবির দশা। রবি 2025-এর 1 জানুয়ারি রবি শুক্রের নক্ষত্রে অবস্থান করবে। খুব বেশি দিন যে এখানে থাকবেন তা নয়, এটা প্রথমেই বলেছি, কারণ ফাস্ট মুভিং প্ল্যানেট সবসময় ফরফর ফরফর করে ঘুরতে থাকে।
রবি এক একটি নক্ষত্রে খুব বেশি হলে 13 দিন থেকে 14 দিন অবস্থান করেন, কারণ এক এক ডিগ্রি উনি প্রতিদিন যান। সুতরাং প্রত্যেক দিন অর্থাৎ 13-14 দিন আমি যে প্রেডিকশনটা করবো হয়তো 5-6 দিনের জন্য। এরপরই ভেনাসের পর সানের নক্ষত্রে চলে যাবে, মুনের নক্ষত্রে চলে যাবে, চেঞ্জ হতে থাকবে। আমি স্পেশালি যাদের রবির দশা চলছে তাদের আমি সমস্ত লগ্ন নিয়ে রবির ট্রানজিট দেখে দেখে আমি বলবো। আগে যেহেতু 2025-এর আভাসটা দিয়ে দিই, তারপর আমি এক এক করে ধরবো। আপনারা নিশ্চয়ই অপেক্ষা করবেন বা আমার সাথ দেবেন। তো রবি ভেনাসের নক্ষত্রে থাকবেন, সিগনিফাই করবে 3, 6, 8, 10 এবং 12। 3, 6, 8, 10 এবং 12। তাহলে আমরা কি পাচ্ছি? তৃতীয় ভাব হলো কারেজ, 6 হলো লস অফ অপোনেন্ট। লস অফ অপোনেন্ট মানে গেন ফর মি। আবার হার্ড লেবারও এক্ষেত্রে ধরা হয়, অর্থাৎ পরিশ্রম করতে হবে। 10 আছে, অর্থাৎ আপনি ডেজিগনেশন বা আপনার পদমর্যাদা বৃদ্ধি পাবে। এবং সেই সঙ্গে দ্বাদশও আছে, অর্থাৎ একাধিক কর্মযোগ প্রবল এবং ইনভেস্টমেন্টও প্রবল। যেহেতু 8-12 আছে, একটা প্রেসারাইজ কন্ডিশনের মধ্য দিয়ে আপনি কিছু লোকসান করতে পারেন। ষষ্ঠ এবং দ্বাদশ যুক্ত থাকার জন্য আপনি কিছু ধার দেনার মধ্যে জড়িয়ে যেতে পারেন। এবং 3-10 অর্থাৎ স্ট্যাটাস বৃদ্ধিও এখানে হবেই। তবে এগুলো কিন্তু সবই কদিনের জন্য? 10 দিন, ম্যাক্সিমাম 10 দিন, তারপরই ভাগ্য চেঞ্জ হয়ে যাবে। সুতরাং এখানে আর বেশি কিছু বললাম না। এই ধরনের একটা পরিস্থিতির মধ্যে আপনারা কাটাচ্ছেন। আপনাদের যেটা রিকোয়েস্ট করব সেটা হলো আপনারা নিজেদের নাতাল চার্টটা দেখুন, অর্থাৎ জন্ম ঠিকুজিটা দেখুন। ঠিকুজিটা দেখুন, রবি যে যে ঘরগুলোকে সিগনিফাই করে রেখেছে সেই ঘরগুলোর ফল সে দেবে। আর সেই সময় যদি আপনার বিশেষ কোনো ঘটনা দেখতে হয় তাহলে নাতাল চার্ট দেখতে হবে, অর্থাৎ জন্মকুষ্টি দেখতে হবে। দেখে তারপর মিলিয়ে নিয়ে আপনি সেইভাবে চলুন। অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট লিখবেন যে আমার এই ঘরকে সিগনিফাই করেছে, তবে ডিটেলসটা দেবেন। জন্মের ডিটেলস দিতে হবে না, আপনি নিজে দেখে যদি বলেন এই ঘরগুলো আমি কি ফল পাবো, আমি নিশ্চয়ই চেষ্টা করবো আপনাকে সাহায্য করার বা আপনাদেরকে সাহায্য করার। শেষ করি এখানে। আসি চন্দ্রের দশা। চন্দ্রের দশা সম্পর্কে আমি কোনো প্রেডিকশন করব না। তার কারণ হচ্ছে যাদের চন্দ্রের মহাদশা চলছে বা অন্তর্দশা চলছে তাদের একটা অনুরোধ করব যে মীন লগ্নের জাতক যারা আছেন, চন্দ্র সমস্ত দিন অর্থাৎ প্রতিদিন এক একটি করে নক্ষত্র চেঞ্জ করতে থাকেন। ফলে চন্দ্রের ক্ষেত্রে কোনো কিছুই স্থায়ী নয়। আপনারা প্রচন্ড, যাদের চন্দ্রের দশা চলছে, প্রচন্ড ডিসিশন চেঞ্জ করতে পারেন। অর্থাৎ এখনই যদি বলেন কোনো জায়গা যাবেন, খানিকক্ষণ পরে বা একদিন পরেই ওই মতটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা প্রবল। এখন যেটাকে ভালো মনে হচ্ছে কিছুক্ষণ পরে বা একদিন পরে ওইটাকেই আবার খারাপ বলে মনে হবে। এখন যে সিদ্ধান্তটা আপনার কাছে ভালো, কিছুদিন পরে বা কিছুক্ষণ পরেও সেই সিদ্ধান্ত ভুল মনে হতে পারে। অর্থাৎ একটা অস্থিরতা আপনারা সবসময় ফিল করবেন। আর সেই অস্থিরতার কারণে খুটখাট মানসিক প্রবলেম দেখা দেবে সংসারে বাকিদের ক্ষেত্রে, কারণ কি সবার তো চন্দ্রের দশা না। আর যে যে ঘটনাগুলো ঘটে এগুলো চন্দ্রের সাথেই ঘটে, অর্থাৎ চন্দ্রের মহাদশা বা অন্তর্দশা চললে এগুলো একটু বেশি ঘটে। তার কারণ কি? কারণ হলো এইটাই যে চন্দ্র প্রত্যেক দিন এক একটি নক্ষত্র চেঞ্জ করতে করতে চলতে থাকে। ফলে যে নক্ষত্রের মধ্যে ঢোকেন সেই নক্ষত্রের প্রভাব তার মধ্যে ঢুকবে। এবারে ফলটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। আবার পরবর্তী নক্ষত্র পরের দিন গেলেন, তিনি তার ফল অনুসারে ফল দেবেন। ফলে কি হচ্ছে, মত এবং পথ দুটোই খুব ফ্রিকুয়েন্টলি চেঞ্জ হতে থাকে। যার ফলে চন্দ্রের জাতকদের একটু, যারা চন্দ্রের জাতক ভুল বলছি, যারা চন্দ্রের দশা বা অন্তর্দশার মধ্য দিয়ে যে সময়টা রান করছেন, এই সময়টা মীন লগ্ন হোক বা যে কোনো লগ্ন হোক, তাদের অনুরোধ করুন কনসেন্ট্রেট বেশি করুন। চট করে কোনো সিদ্ধান্ত নেবেন না, ভেবে চিন্তে 2-4 দিন সময় নিন, তারপর নিন। তাহলে দেখবেন এই দশাটার সুফলটা আপনারা পাবেন। করে দেখুন, তারপর কমেন্টস করুন, ভালো লাগবে। এবারে আসি মঙ্গলে। মঙ্গলে অমঙ্গল তো নেই। মঙ্গল অর্থাৎ মীন লগ্ন যাদের, তাদের মঙ্গলের মহাদশা বা অন্তর্দশাতে কি ফল পেতে চলেছে। মঙ্গল ফল দেবে 2, 5, 9, 11। 2, 5, 9 এবং 11 খুবই ভালো। কারণ কি 5, 9, 11 আছে, এটা খুবই মঙ্গলজনক হলো। কিন্তু আবার 5, 9, 12 আছে, এটা আবার অমঙ্গলজনক হলো। অর্থাৎ 5, 9, 12 কিন্তু আর্থিক দুর্দশা বা ক্রাইসিস একটা তৈরি করবে। আবার 5, 9, 11 যদি ধরি তাহলে এখানে কিন্তু অর্থের প্রাচুর্য থাকবে, অর্থাৎ সাফল্যের মুখে থাকবে। যেহেতু 2 আছে, অর্থাৎ আর্থিক বৃদ্ধি শ্রীবৃদ্ধি ঘটবে। তাহলে কোনটা হবে?
এখন যেহেতু মঙ্গল রেট্রোগ্রেড অর্থাৎ বক্রী অবস্থায় আছে, সুতরাং এই ফলগুলো যাদের জন্ম ঠিকুজিতে একাদশ আছে তারা ভালোভাবে একাদশ পাবেন না, যাদের দ্বাদশ আছে তারাও ভালোভাবে দ্বাদশ পাবেন না। কারণ কি, যেহেতু মঙ্গল নিজে এই মুহূর্তে অর্থাৎ 25-এর প্রথম দিন বক্রী অবস্থায় আছেন, সুতরাং যে ফল আপনাদের জন্মকুষ্ঠিতে দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ সেই ফল কিন্তু সেইভাবে দেবেন না। অর্থাৎ আশানুরূপ ফল এই মুহূর্তে তিনি দেবেন না, দেবেন যখন ডাইরেক্ট হয়ে যাবেন তখন কি পাবেন। কিন্তু সর্বাগ্রে বলি যে একাদশ কি দ্বাদশ অর্থাৎ লাভ না ক্ষতি কোনটা হবে সেটা নির্ভর করছে মঙ্গল আপনার জন্ম ঠিকুজিতে কি অবস্থানে আছেন। অর্থাৎ তিনি যদি সেখানে একাদশের সাথে যুক্ত থাকেন তাহলে আপনারা একাদশের ফল পাবেন, সেখানে যদি তিনি দ্বাদশের সাথে যুক্ত থাকেন তাহলে আপনারা দ্বাদশের ফল পাবেন। সুতরাং আপনাদের ওই ঠিকুজি কুষ্টি দেখে আপনার নিজের দশাটাকে মিলিয়ে নিয়ে তারপর গোচরের সাথে ট্রানজিটের সাথে মেলালে তবে গিয়ে সেটা সম্পূর্ণভাবে ফল আপনারা ক্যালকুলেশন করতে পারবেন। আশা করি আপনারা সেটা দেখবেন। যদি কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি তার উত্তর দেবো। হয়তো একটু সময় বেশি লাগবে, তার জন্য ক্ষমা প্রার্থী, বাট এভাবে করবেন। বুধ বালক গ্রহ এবং সূর্যের সবচেয়ে কাছের প্ল্যানেট, ইনিও দৌড়ন প্রায় সূর্যের মতোই, একটু বেশি সময় নেন। তো ফলটা কি হয় যে এর প্রেডিকশন করাও একটা দুষ্কর। আমি যে প্রেডিকশন করব 1 তারিখের প্রেডিকশনটা আপনার সারা বছর ধরে চলবে না, বড় জোর দিনাভিষেক চলবে, এর বেশি নয়। কিন্তু সুতরাং এই প্রেডিকশনের ক্ষেত্রে খুব বেশি গুরুত্ব আপনারা যারা শুনছেন তারা খুব একটা বেশি গুরুত্ব না দেওয়াই ভালো। কারণ কি 20 দিন পর আবার চেঞ্জ হয়ে যাবে। আমি এই পর্বগুলো শেষ করার পর একটা প্ল্যানেট যখনই নক্ষত্র চেঞ্জ করবে আমি তাদের ধরে ধরে উত্তর দেওয়ার চেষ্টা করব, তাতে সুবিধা হবে, প্রতিদিনের পথ চলাতে সুবিধা হবে। তো বুধ এখানে রাহুর নক্ষত্রে অবস্থান করছেন, অর্থাৎ 1 জানুয়ারি 2025 রাহুর জায়গায়। এবং যে ফলগুলো দেবেন, রাহু মানে অনেকগুলো ঘরকে কানেক্ট হয়ে গেল। এবারে বুধ টোটাল ফল যেটা হচ্ছে 4, 7, 9, 1, 3, 10, 11, 12। দেখুন 2, 4, 6, 8টা ঘরের সাথে যুক্ত হয়ে গেল। এখানে লক্ষণীয় বিষয় হলো কি 3, 9, 12। অনেকে বিদেশ ভ্রমণ এই সময় যেতে পারবেন, দূরবর্তী কোনো স্থানে ভ্রমণ করতে পারবেন বা বাড়ির বাইরে থাকতে বেশি পছন্দ করবেন। আবার 10, 12 একাধিক কর্মসাথে যুক্ত থাকবে বা একাধিক কর্মের দ্বারা পয়সা ঢোকার সম্ভাবনা প্রবল। একাদশ অর্থাৎ ডিজায়ার্ড ফুলফিলমেন্ট এই সময় হতে পারে, হবে। এবং 7, 9 যুক্ত থাকার জন্য একাধিক ব্যবসায়ী যোগ এই সময় হবে। কিন্তু যেটা হবে সেটা হলো চতুর্থ ভাব আছে, চতুর্থ, একাদশ এবং দ্বাদশ, অর্থাৎ এই সময় স্থায়ী প্রপার্টির বৃদ্ধির জন্য কিছু ইনভেস্টমেন্ট বাড়বে এবং সম্পত্তি বৃদ্ধির জন্য আপনারা অধিক প্রয়াসী হবেন। যারা বিদ্যার্থী অর্থাৎ বিদ্যা এই সময় পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে একটু অমনোযোগিতা প্রকাশ পাবে, যেহেতু 3rd হাউস ভাইব্রেট করছে সেহেতু অমনোযোগিতা প্রকাশ পাবে। যারা উচ্চশিক্ষার মধ্যে এখন রয়েছেন তাদের সময়টা ভালো যাবে, কারণ নবম ভাবের সাথে যুক্ত রয়েছে এবং একাদশ দ্বাদশ অর্থাৎ রিসার্চ যারা করছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ সময় এগুলো কিন্তু চলছে। তো যাই প্রেডিকশন করি না কেন খুব বেশি দিন না, এটা 20-25 দিনের জন্য, আবার যখন ঘুরে এসে ওই জায়গায় আসবে আবার সেই চলতে থাকবে। অর্থাৎ ফ্রিকুয়েন্টলি চেঞ্জের জন্য এই প্রেডিকশন গুলোকে আমরা ততটা গুরুত্ব দিই না, শুধু আপনাদের আভাস দিচ্ছি এই কারণে যেহেতু আমরা বলেছি বা আমি বলেছি যে আমি দশা অনুযায়ী বলবো, সেহেতু যাদের বুধের দশা চলছে তাদের এখন এই ধরনের একটা অবস্থান চলবে। আবার এক্ষেত্রেও বলি যে নাতাল চার্ট নিশ্চয়ই দেখবেন, সেখানে বুধ কি ফল দেবে বলছে, কারণ কি দশাপতি ইজ দ্য প্রাইম মিনিস্টার ইন আওয়ার লাইফ। আর লগ্ন দেখেই দেখবেন, রাশি দেখে ভাগ্য কেউ দেখে না, যারা দেখে কিভাবে দেখে জানি না, বাট লগ্নটাই হলো আসল। এবারে আসি শুক্র বুধের ঠিক পরেই যার অবস্থান, অর্থাৎ শুক্র ফাস্ট মুভিং প্ল্যানেট, খুব বেশি দিন একটা নক্ষত্রে অবস্থান করবেন না বা একটা রাশিতেও অবস্থান করবেন না, অর্থাৎ মন করে ঘুরতেই থাকে। তো এই শুক্র 1 জানুয়ারি 2025 ইনি থাকবেন মঙ্গলের নক্ষত্রে। মঙ্গলের নক্ষত্রে থাকলে মঙ্গল কিন্তু বক্রী, ফলে যে ফল অঙ্গীকারবদ্ধ করছেন সেই ফল কিন্তু প্রমিনেন্টলি পাওয়া যাবে না যতক্ষণ না মঙ্গল ডাইরেক্ট হচ্ছেন। তো মোটামুটি যে ঘরগুলোর সাথে যুক্ত থাকছে 3, 8, 12, 3, 8, 12 অর্থাৎ মানসিক টেনশন এই সময় শুক্রের যাদের মহাদশা চলবে তাদের মানসিক টেনশন থাকবে, তবে মীন লগ্নের ক্ষেত্রে, অন্যান্য লগ্ন নয় কিন্তু।
এবং দ্বিতীয় ভাবের সাথে 2, 8, 12 অর্থাৎ ধার দেনার মধ্যেও জড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ কি 2, 8, 12 তো, অর্থাৎ অন্যের টাকা নিয়ে ব্যয় করে ফেলার একটা রয়েছে। আবার উল্টো দিকে দেখুন 5, 9, 12 আছে। 5, 9, 12 মানে একটা 5, 9, 12, 5, 8, 12 অর্থাৎ অর্থনীতিতে খুবই ভেঙে পড়ার সম্ভাবনা মীন লগ্নের ক্ষেত্রে রয়েছে, যাদের শুক্রের মহাদশা বা অন্তর্দশা চলছে। সুতরাং তাদেরকে বলবো একটু সাবধানে, 1 তারিখ থেকে একটু সাবধানে চলাফেরা করুন। 8, 12 আছে। 8, 12 থাকার জন্য একটা বাধ্যবাধকতা পরিস্থিতি বা লুকোনোর পরিস্থিতি তৈরি হবে লাইফে, অর্থনৈতিক বিনাশের জন্য, এছাড়া আর কিছু না। তবে 5th 3, 8 আছে, মানসিক টেনশনও বৃদ্ধি পাবে এই সময়টা। মোটের উপর এই হয়তো এটা 20, 22 দিন বা 25 দিন ম্যাক্সিমাম চলবে। এই সময়টা খুব সাবধানে থাকা উচিত ভেনাসের বা শুক্রের, যাদের দশা এবং অন্তর্দশা চলছে। তবে আবার বলি, আমি যে প্রেডিকশন করছি এটা 100% ঠিক নয়। কারণ কি, আপনাদের দশা বা অন্তর্দশা যাই চলুক না কেন, নাতাল চার্টে সেগুলো আগে থেকে বলে দিয়েছে কি ফল দেবে, এবং যে ফল দেবে সে ফলকে চেঞ্জ করার ক্ষমতা কারোর নেই। এটা গোচরের ফল, অর্থাৎ গোচরে এখন যে পজিশনে আছে, এ গোচর কি করে, গোচর আপনাদের যে ফলগুলো দেবে বলেছে তার রেজাল্টকে বৃদ্ধি করে বা হ্রাস করে, এছাড়া কিছু না। যদি নাতাল চার্ট বা জন্মকুষ্ঠিতে লেখা থাকে বা ভালো সিগনিফিকেশন বেটার থাকে, তাহলে গোচর যতই খারাপ দিক তাকে খণ্ডন করতে পারবে না। আবার যদি দেখা যায় যে খারাপ আছে, গোচর ভালো দিলেও সেটা ততটা ভালো হবে না। গোচর কি আপনার খারাপ আছে, খারাপ যদি গোচরেও থাকে তাহলে কিন্তু আপনি সত্যি সত্যি বিরাট একটা খারাপ পজিশনে চলে যাবেন। আবার ওখানে ভালো আছে, গোচর যদি ভালো দেয়, আবার সত্যি সত্যি আপনি একটা সেই সময় ভালো জায়গায় যাবেন। তো এই হলো গোচর ক্যালকুলেশনের মূল নীতি বা মূল রীতি। এগুলো শুনে আপনি বা আপনারা আপনাদের পরবর্তী পদক্ষেপগুলোকে ঠিক করবেন, এই আশা রেখেই এই প্রোগ্রামের অনুষ্ঠাপনা। তো যাই হোক, সমস্ত দশা এবং অন্তর্দশা অনুসারে আজকে মীন লগ্ন আমি ব্যাখ্যা করলাম। এরপর প্রত্যেকটা প্ল্যানেট যখন চেঞ্জ করতে থাকবে, তাদের নক্ষত্র, তাদের ঘর, আমি কিন্তু প্রেডিকশন শুরু করব। তবে তার আগে আমার ডিউটি হলো সমস্ত লগ্নগুলোকে, অর্থাৎ 12টি লগ্নকে এক এক করে বলা। অলরেডি কয়েকটি লগ্ন আপনারা শুনেছেন যাদের সেই লগ্ন আছে। আপনারা যারা মীন লগ্ন, শুনে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। প্রতীক্ষায় থাকলাম। ভালো থাকবেন। শুভরাত্রি। নমস্কার।